লেখিকা সুপ্রিয়া ঘোষের অভিনয়ে। বৌমা, ও বৌমা, বলি সাত সকালে একই কাণ্ড শুরু করলে তুমি? ওই ভারী বালতিটা কেন তুলতে গেলে একা একা? তোমার শরীরটার এখন কি অবস্থা বলো তো? দাও দাও, ওটা আমাকে দাও। মিনতি দেবী প্রায় ছুটে এসে মেঘলার হাত থেকে জলের বালতিটা কেড়ে নেওয়ার চেষ্টা করলেন। কলতলার সামনে তখন সকালের চনমনে রোদ এসে পড়েছে। মেঘলা আলতো হেসে বালতিটা সরিয়ে নিল। আরে মা, ঠিক আছে, মাত্র তো 4 মাস চলছে। ডাক্তারবাবু তো ভারী কাজ একদম বারণ করেননি, শুধু একটু সাবধানে থাকতে বলেছেন। আর সামান্য এক বালতি জল তো তুলছি, এতে কিছু হবে না। আপনি যান, চাটা বসান, আমি আসছি। না বাবু, আমার তো বুকটা দুরু দুরু করে কেঁপে ওঠে। লোকে দেখলে বলবে কি? বলবে শাশুড়ি বেঁচে থাকতে ও আদি বউকে দিয়ে খাটায়। মিনতি দেবী কপালে হাত ঠেকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। গলাটা এমন শোনালো যেন সত্যি তিনি ভীষণ চিন্তিত। ঠিক তখনই পাশের বাড়ির আরতি কাকিমা পাঁচিল ঘেঁষে দাঁড়িয়েছিলেন। তিনি মিনতি দেবীর কথা শুনে হেসে বললেন, তা যা বলেছ দিদি, তোমার মতো শাশুড়ি কজনের ভাগ্যে জোটে বলো? বউয়ের জন্য একেবারে দরদ উতলে পড়ছে। মিনতি দেবী আঁচল দিয়ে মুখটা মুছে আরতি কাকিমার দিকে তাকিয়ে গলাটা একটু নামিয়ে বললেন, কি আর করব বলো আরতি, নিজের মেয়ে ভাবি বলেই তো এত চিন্তা। আমার তো কত ইচ্ছে যে বৌমার এই সময়টা নিজের কাছে রেখে যত্ন আত্তি করি, কিন্তু ওর মা তো এখন থেকে ধরে বসে আছে। প্রথম সন্তান, তাই নাকি নিয়ম মেনে নিজেদের বাড়িতেই নিয়ে গিয়ে রাখবে। আমি আর কি বলি বলো? মেয়ের ওপর মায়ের অধিকার তো আগে। মেঘলা কলতলায় দাঁড়িয়ে কাপড় কাচতে কাচতে কথাগুলো শুনল। তার মনের ভেতরটা একটা অদ্ভুত অস্বস্তিতে ভরে গেল। মা তো তাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার ব্যাপারে একবারও জোর করেনি, বরং মা নিজেই বলেছিল, তোর শাশুড়ি যখন এত করে বলছেন তখন তুই ওখানেই থাকিস মেঘলা, শাশুড়ি যত্ন নেওয়ার ইচ্ছেটাই বাধা দিস না। অথচ শাশুড়ি বাইরে সবার কাছে গল্প করছেন যেন মেঘলার মাই জোর করে মেয়েকে নিয়ে যেতে চাইছে। মেঘলা কিছু বলল না, চুপচাপ কাজ শেষ করে ঘরে চলে গেল। এই সংসারে সে বছর দুয়েক হলো এসেছে। শাশুড়ির এই ভালো সাজার স্বভাবটা সে চিনে গেছে। মুখে এক আর মনে আর এক। বিকেলে আকাশ অফিস থেকে ফিরতেই মিনতি দেবী ড্রয়িং রুমে বসে চা খেতে খেতে বলতে শুরু করলেন, হ্যাঁ রে আকাশ, তোর শ্বশুরমশাইকে একবার ফোন করে বলিস তো মেঘলার যাওয়ার গোছগাছ যেন ওনারা একটু আগে ভাগেই শুরু করেন। আর কদিন পরেই তো 5 মাস পড়বে। আকাশ জুতো খুলতে খুলতে অবাক হয়ে বলল, কেন মা? মেঘলা তো এখানেই থাকবে বলেছিল। তুমি তো বলছিলে ওর দেখভাল তুমি নিজেই করবে। আহা, আমি তো করবই, আমার কি স্বাদ আহ্লাদ নেই? মিনতি দেবী চট করে গলার স্বর নরম করে ফেললেন। কিন্তু ওর মা ফোন করে সেদিন কি বললেন জানিস? বললেন, দিদি, প্রথম বাচ্চাটা আমার কাছেই হোক। এখন আমি যদি জোর করে আটকে রাখি, কালকে লোকে বলবে শাশুড়িটা কি হিংসুটে, মেয়ের মাকে স্বাদ মেটাতে দিল না। তাই ভাবলাম থাক, ওরাই নিয়ে যাক। মেঘলা তখন রান্নাঘর থেকে চায়ের কাপ নিয়ে আসছিল। আকাশের সামনে শাশুড়ির এই মন গড়া গল্প শুনে তার আর চুপ থাকা দায় হলো। সে কাপটা টেবিলটাতে নামিয়ে রেখে শান্ত গলায় বলল, মা, মা তো আমাকে নিয়ে যাওয়ার জন্য কোনো জোরাজুরি করেনি। মা তো বাবাকে বলছিল যে আপনি যখন এত করে বলছেন তখন প্রথম কটা মাস আমি যেন এ বাড়িতেই থাকি। মিনতি দেবীর মুখের রং মুহূর্তের মধ্যে বদলে গেল, কিন্তু তিনি দমে যাওয়ার পাত্রী নন। তখনই চোখে একটু জল জল ভাব এনে বললেন, ও মা, তাই নাকি? তাহলে আমি হয়তো বুঝতে ভুল করেছি বৌমা। বৃদ্ধ মানুষ, কানেও আজকাল কম শুনি। তবে হ্যাঁ, তোমার মা যেভাবে বলছিলেন আমার মনে হলো উনি চান তুমি ওখানেই যাও। যাই হোক, তোমার যা ভালো বোঝো করো বাবা। আমি বুড়ো মানুষ, মাঝখান থেকে কথা বলে খারাপ হতে চাই না। আকাশ মায়ের এই মলিন মুখ দেখে মেঘলার দিকে তাকিয়ে একটু বিরক্ত হয়ে বলল, আহা মেঘলা, মা তো তোমায় ভালোবেসেই বলছিল। কথার ভুল বোঝাবুঝি তো মানুষের হতেই পারে, এটা নিয়ে তর্ক করার কি আছে? মেঘলা আর কথা বাড়ালো না। সে দেখল ঝগড়া না করেও কিভাবে মা নিজের দিকটা পরিষ্কার রেখে তাকেই আকাশের চোখে একটু দোষী বানিয়ে দিলেন। দিন কেটে গেল। মেঘলার কোল আলো করে এক ফুটফুটে কন্যা সন্তান এলো। কিন্তু জন্মের পরে দেখা গেল বাচ্চাটার জন্ডিস একটু বেশি, সঙ্গে সামান্য শ্বাসকষ্টের সমস্যা। ডাক্তারবাবু কড়া নির্দেশ দিলেন বাচ্চাকে এখন ধুলোবালি থেকে দূরে থাকতে হবে। আর অন্তত 1.5-2 মাস মায়ের খুব সাবধানে ঘরের ভেতরেই থাকতে হবে। এই অবস্থায় জার্নি করা একদম চলবে না।
মেঘলার বাপের বাড়ি অন্য জেলায়, বাসে ট্রেনে অনেকটা পথ। তাই স্বাভাবিকভাবেই মেঘলার মা এসে জামাই আর বেয়ানকে বললেন, দিদি, বাচ্চার এই শরীর নিয়ে এখন অতটা রাস্তা জার্নি করানো ঠিক হবে না। তার চেয়ে মেঘলাই 1.5-2 মাস এখানেই থাকুক, আমি বরং মাঝে মধ্যে এসে দেখে যাব। মিনতি দেবী তখন সবার সামনে কাচুমাচু মুখ করে বললেন, হ্যাঁ দিদি, আপনি একদম ঠিক বলেছেন, বাচ্চার শরীর আগে। বৌমা এখানেই থাকবে, আমার নাতনি আমার চোখের সামনে থাকবে, এর চেয়ে আনন্দের আর কি আছে? সবাই ভাবলো মিনতি দেবী কত বড় মনের মানুষ, কিন্তু আসল পরীক্ষা তো শুরু হলো এর পরদিন থেকে, যখন বাইরের সব লোক চলে গেল আর ঘরের দরজা বন্ধ হলো। পরদিন সকাল 7টা। মেঘলা সারা রাত বাচ্চার কান্নার জন্য এক ফোঁটাও ঘুমোতে পারেনি। ভোরের দিকে বাচ্চাটা একটু ঘুমোতেই সেও চোখটা বুজেছিল। ঠিক তখনই ঘরের দরজায় ধুমধাম করে ধাক্কা পড়লো। বৌমা, বলি বেলা কটা বাজলো খেয়াল আছে? সূর্যি মামার মাথার ওপর উঠে গেল, এখনো বিছানা ছাড়া হয়নি। এদিকে আমার বাতের ব্যথায় পা ভেঙে আসছে, একটু চা করে দেওয়ারও কেউ নেই এ ঘরে। বাইরে থেকে মিনতি দেবীর জড়া গলা ভেসে এলো। মেঘলা ধর্মর করে উঠে বসলো, তার শরীরটা তখনও দুর্বল, কোমরে অসহ্য ব্যথা। সে দরজা খুলে বাইরে আসতেই দেখলো মিনতি দেবী কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। গতকালের সেই মায়াবী মুখের কোথাও কোনো চিহ্ন নেই। মা, মেয়েটার শরীরটা ভালো ছিল না, সারা রাত ঘুমাতে দেয়নি। মেঘলা আমতা আমতা করে বলল, ও সব অজুহাত আমায় দেখিও না বৌমা। মিনতি দেবী মুখটা ঘুরিয়ে রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন, বাচ্চা হলে সব মাকেই রাত জাগতে হয়। আমি যখন আকাশকে জন্ম দিয়েছিলাম তখন এই এত বড় সংসার একা একা সামলেছি, কেউ এক গ্লাস জল এগিয়ে দেওয়ার ছিল না। আর তোমাদের তো আজকাল একটুতেই শরীর খারাপ। যাও, আগে রান্নাঘরে গিয়ে চা চাপাও, তারপর দুপুরে রান্নার জোগাড়টা করে দিও। আমার শরীরটা আজ একদম ভালো ঠেকছে না। মেঘলা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। যে শাশুড়ি কদিন আগেও বলতেন, বৌমা ভারী বালতি তুলো না, সেই মানুষটাই আজ প্রসবের মাত্র কয়েকদিন পরেই তাকে রান্নাঘরে ঢোকার নির্দেশ দিচ্ছেন, তাও আবার বাচ্চার অসুস্থতার দিনে। আকাশ যখন অফিস থেকে এলো তখন মিনতি দেবী সোফায় শুয়ে কপালে বাম ঘষছিলেন। আকাশ ঘরে ঢুকেই বলল, কি হয়েছে মা, শুয়ে আছো কেন? মিনতি দেবী ম্লান হেসে বললেন, কিছু না বাবা, বয়স হচ্ছে তো, তাছাড়া সকাল থেকে ঘরে টুকটাক কাজ করতে গিয়ে কোমরের ব্যথাটা একটু চাড়া দিয়েছে। বৌমা তো বাচ্চার কাছে আটকে থাকে সারাদিন, তাই ভাবলাম রান্নাবান্নাটা আমি একটু এগিয়ে দিই। অথচ আকাশ আসার আধ ঘন্টা আগে পর্যন্ত মেঘলাই রান্নাঘরের সব কাজ শেষ করে ঘরে এসেছে। মেঘলা ঘরের ভেতর থেকে শাশুড়ির এই নতুন নাটক শুনছিল আর তার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে বুঝতে পারল এতদিনের সেই ভালো শাশুড়ির মুখোশটা এবার পুরোপুরি খসে পড়েছে। নিজের স্বার্থে আর ঘরের চার দেওয়ালের মধ্যে মানুষটা কতটা বদলে যেতে পারে তা সে হাড়ে হাড়ে টের পেতে শুরু করেছে। কিন্তু এর নামই তো সংসার, যেখানে সত্যিটা জেনেও অনেক সময় চুপ করে অভিনয় দেখে যেতে হয়। বিকেলে মিনতি দেবী বললেন, বৌমা, খোকা তো অফিস থেকে ফিরবে এখন, ফিল্টারে জলটা একটু ভরে রাখো। আর আকাশ রাতে হালকা খাবে, ওর জন্য 2টো রুটি করে দিও। আমাদের দুপুরের মাছের ঝোল আছে, ওতেই হয়ে যাবে। মেঘলা মেয়েটাকে ঘুম পাড়িয়ে সবে উঠেছিল, সে শান্তভাবে বলল, হ্যাঁ মা, দিচ্ছি। সে জল ভরতে ভরতে ভাবল, ঠিক 3 দিন আগে পাশের বাড়ির বাসন্তী কাকিমার সামনে তার শাশুড়ি বলছিলেন, বৌমা আমার নিজের মেয়ের মতো। বাচ্চাটার শরীর খারাপের পর থেকে আমি ওকে রান্নাঘরের দিকে পা বাড়াতেই দিইনি। অথচ তিনি চলে যেতেই মেঘলাকে ডেকে ঘর মুছে নিতে বলেছিলেন। মেঘলা তখনও কিছু বলেনি, কিন্তু সেই দ্বিমুখী আচরণটা বোঝে। সন্ধ্যা 7:30টায় আকাশ অফিস থেকে ফিরতেই মিনতি দেবী সোফায় কপালে হাত দিয়ে বসলেন। আকাশ ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, শরীর খারাপ? না রে, তেমন কিছু না, ওই একটু মাথা ধরেছে, তুই বস, আমি তোর জন্য চা নিয়ে আসছি, বললেন মিনতি দেবী। মেঘলা কোথায়, ও একটু চা করে দিতে পারছে না? ঠিক তখনই মেঘলা চায়ের কাপ হাতে ঘরে ঢুকে বলল, এই নাও চা, মায়ের মাথা ব্যথার কথা বিকেল থেকেই শুনছি, তাই ওনার জন্য আদা দিয়ে কড়া করে চা করে আনলাম। মিনতি দেবী এক চুমুক দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাঁচালে মা, সারাদিন বাচ্চার ধকল সামলেও যে আমার খেয়াল রাখো, এটাই অনেক।
আকাশ তৃপ্তির দৃষ্টিতে তাকালো। মেঘলা মনে মনে হাসলো। সে জানে প্রশংসাটা আসলে আকাশকে দেখানো, যাতে মেঘলা কখনো কোনো অভাব অভিযোগ করতে না পারে। চা খাওয়া শেষে আকাশ ঘরে জামার ছাড়ার সময় মিনতি দেবী দরজায় এসে নিচু গলায় বললেন, আকাশ, মেঘলার মা তো বলছিলেন সামনের সপ্তাহে এসে মেয়ে আর নাতনিকে নিয়ে যাবেন। বেয়ান যখন অত করে চাইছেন তখন পাঠিয়ে দেওয়াই ভালো, তাই না? আকাশ বলল, কিন্তু মা, ডাক্তার তো জার্নি করতে বারণ করেছিলেন। সেটাই তো আমারও ভয়। মিনতি দেবী চট করে বলে বসলেন, কিন্তু তোর শাশুড়ি যদি ভাবেন আমরা মেয়েকে ছাড়ছি না, তার চেয়ে ওরাই নিয়ে যাক। মেঘলা পাশের ঘরেই বাচ্চার জামা গোছাচ্ছিল। সে দরজার কাছে এসে খুব শান্ত স্পষ্ট গলায় বলল, মা, আপনি তো কাল আরতি কাকিমাকে বলেছিলেন যে বৌমা বাপের বাড়ি চলে গেলে একা সংসার সামলাতে আপনার কষ্ট হবে, তাই আপনি চান না আমি এখন যাই। আর গত পরশু আপনি আমার মাকে ফোনে বারণ করেছিলেন এই মাসে আমাকে না নিয়ে যায়, তাহলে আজ আকাশের সামনে মায়ের ওপর দায়টা চাপাচ্ছেন কেন? মিনতি দেবীর মুখের পেশি শক্ত হয়ে গেল। তিনি ক্ষুণ্ণ হওয়ার ভান করে আকাশের দিকে তাকিয়ে বললেন, দেখলি আকাশ, আমি ওনার বাপের বাড়ির সম্মানের কথা ভাবলাম, আরো উল্টে আমাকেই কাঠগড়ায় দাঁড় করালো। আকাশ অস্বস্তিতে পড়ে বলল, মেঘলা, মা একটা কথার কথা বলছেন, তুমি মাঝখান থেকে ওনাকে এভাবে অবিশ্বাস করছো কেন? মেঘলা সরাসরি আকাশের চোখের দিকে তাকিয়ে বলল, আকাশ, আমি অবিশ্বাস করছি না, শুধু সত্যিটা মনে করিয়ে দিচ্ছি। মা যদি সত্যি আমার বাপের বাড়ির সম্মানের কথা ভাবতেন, তবে পরশু ফোনে আমার মাকে বারণ করার পর আজ আরতি কাকিমার কাছে বলতেন না যে আমি বাপের বাড়ি গেলে ওনার সংসারে কষ্ট হবে। আর এখন তোমার সামনে বলছেন ঠিক উল্টো কথা। মা এক এক জায়গায় এক এক রকম কথা বললে শেষ পর্যন্ত ভুল বোঝাবুঝিটাই বাড়ে। আমার মাকেও যেন বিনা কারণে দোষী না হতে হয়, আর এই বাড়ির পরিবেশও যেন নষ্ট না হয়। আমি শুধু সেটুকুই স্পষ্ট করে দিলাম। মেঘলা আর উত্তরের অপেক্ষা না করে নিজের কাজে মন দিল। মিনতি দেবী আর কথা না বাড়িয়ে নিজের ঘরে চলে গেলেন। আকাশও চুপ করে দাঁড়িয়ে রইল। মেঘলার এই অকাট্য যুক্তির পর তার আর কিছু বলার ছিল না। সন্ধ্যায় আকাশ যখন বাথরুমে ছিল, মিনতি দেবী মেঘলার পাশ দিয়ে যাওয়ার সময় ফিসফিস করে বলে গেছেন, সংসার করতে এসেছো তো বৌমা, এত স্পষ্ট কথা ভালো নয়। এই ঘরে চাবি আর ছেলের মন দুটোই কার দিকে, সেটা নিশ্চয়ই আজ বুঝতে পারলে। মেঘলা অন্ধকারে জানলার বাইরে তাকিয়ে মনে মনে বলল, আমি এই ঘরে চাবি কেড়ে নিতে আসিনি মা, আর ছেলের মন কোনো সম্পত্তি নয় যে তার দখল নিতে হবে। আমি এই সংসারে নিজের আত্মসম্মানটুকু নিয়ে, আপনি যদি এটাকে চাল দাবার খেলা ভাবেন তবে মনে রাখবেন, আমি মুখ বুজে সহ্য করা সেই পুরনো দিনের বউ নই। নিজের আত্মসম্মানটুকু বাঁচিয়ে কিভাবে শান্ত মাথায় সত্যির মুখোমুখি দাঁড়াতে হয় তা আমিও জানি। পরদিন সকালটা অন্য দিনের মতোই শুরু হলো। মিনতি দেবী ডাইনিং টেবিলে বসেছিলেন, আর মেঘলা রান্নাঘর থেকে ওনার জন্য লিকার চা আর দুটো বিস্কুট নিয়ে এলো। ওনার মুখে একটা চাপা অহংকার, যেন গত রাতের ঘটনাটায় তিনিই জিতে গেছেন। মেঘলা চায়ের কাপটা নামিয়ে রেখে শান্ত গলায় বলল, মা, আজ দুপুরে আমি একটু বেরোবো, 3টের মধ্যে ফিরে আসবো। মিনতি দেবী চশমার ওপর দিয়ে তাকালেন, ভ্রু কুঁচকে বললেন, হঠাৎ কোথায় যাওয়া হবে শুনি? বাচ্চাটাকে কার কাছে রেখে যাবে? আমার তো বাবু শরীরটা ভালো যাচ্ছে না। মেঘলা মৃদু হাসলো, বলল, অনন্যাকে আপনার কাছে রেখে যাওয়ার প্রশ্নই ওঠে না মা। আকাশকে বলে রেখেছি ও আজ হাফ ডে ছুটি নিয়ে 2:30 নাগাদ বাড়ি চলে আসবে, আর আমার একটা বিশেষ কাজ আছে। মিনতি দেবীর মুখটা একটু গম্ভীর হলো। আকাশকে মেঘলা আগে থেকে জানিয়ে রেখেছে, অথচ তিনি কিছুই জানেন না। এই ব্যাপারটা ওনার আত্মসম্মানে লাগলো। তিনি আর কিছু বললেন না, শুধু চায়ের কাপে একটা চুমুক দিলেন। দুপুর 2:30 বাজতেই আকাশ বাড়ি ফিরে এলো। মেঘলা তৈরি ছিল। সে আকাশের হাতে অনন্যাকে দিয়ে বলল, আমি ঠিক 4টের মধ্যে ফিরে আসবো আকাশ, মায়ের ঘরে ওষুধ আর জল দেওয়া আছে, একটু খেয়াল রেখো। আকাশ একটু অবাক হয়ে বলল, কিন্তু মেঘলা, তুমি হুট করে যাচ্ছ কোথায়, বললে না তো? ফিরে এসে বলবো। মেঘলা আলতো হেসে দরজার দিকে এগিয়ে গেল। মিনতি দেবী নিজের ঘর থেকে সবটাই শুনছিলেন। মেঘলা বেরিয়ে যেতেই তিনি ড্রয়িং রুমে এসে আকাশের পাশে বসলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখলি খোকা, সংসারে কারোর মতামতের কোনো তোয়াক্কাই নেই। ও যে কোথায় গেল তোকেও বলে গেল না। আকাশ একটু অস্বস্তিতে পড়ল, বলল, ছাড়ো না মা, হয়তো কোনো দরকারি কাজ আছে, ও তো কখনো অকারণে কোথাও যায় না। মিনতি দেবী কথা বাড়ালেন না, তবে ওনার মনে একটা খটকা তৈরি হলো।
ঠিক বিকেল 3:30 কলিং বেলের আওয়াজ হতেই আকাশ গিয়ে দরজা খুলল। কিন্তু দরজায় শুধু মেঘলা একা ছিল না, ওনার সাথে ছিলেন পাশের বাড়ির বাসন্তী কাকিমা এবং আরতি কাকিমা, আর ওনাদের পেছনে ছিলেন মেঘলার মা কল্যাণী দেবী। হঠাৎ একসঙ্গে এতজনকে দেখে আকাশ আর মিনতি দেবী দুজনেই বেশ চমকে উঠলেন। মিনতি দেবী মুহূর্তের মধ্যে নিজের মুখে সেই চেনা অমায়িক হাসিটা ফুটিয়ে তুলে বললেন, আরে বেয়ান আপনি? আর বাসন্তী দি, আরতি, আপনারা সবাই একসঙ্গে আসুন, বসুন। কল্যাণী দেবী গম্ভীর মুখে সোফায় বসলেন। মিনতি দেবী তখনও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য গদগদ হয়ে বললেন, তা বেয়ান, আসার আগে একটা ফোন করতেন। মেঘলা তো আজ সকাল থেকে আমায় কিছুই বলেনি, তা ভালোই হলো নাতনিটাকেও দেখতে পেলেন। আমি তো আকাশকে বলছিলাম নাতনিটার শরীরটা একটু ভালো হলেই ওরে কদিনের জন্য আপনার কাছে পাঠিয়ে দেব। মেঘলা তখনও ড্রয়িং রুমের একপাশে শান্ত হয়ে দাঁড়িয়েছিল। সে আরতি কাকিমার দিকে তাকিয়ে একটু মৃদু ইঙ্গিত করলো। আরতি কাকিমা একটু আমতা আমতা করে বললেন, আসলে মিনতি দি, আমরা আজ মেঘলার অনুরোধে এখানে এসেছি। কাল দুপুরে তুমি যখন আমায় বললে যে মেঘলা বাপের বাড়ি চলে গেলে তোমার একা সংসার টানতে বড্ড কষ্ট হবে, তাই তুমি চাও না ও এখন যাক। আমি তো সেটাই জানতাম, কিন্তু আজ দুপুরে মেঘলা যখন ওর মাকে সাথে নিয়ে আমার বাড়ি গেল, তখন তো শুনলাম অন্য কথা। বাসন্তী কাকিমা এবার ফোড়ন কেটে বললেন, হ্যাঁ মিনতি, আর পরশুই তো তুমি আমার সামনে বললে যে বৌমাকে তুমি রান্নাঘরের দিকে পা বাড়াতেই দাও না, অথচ মেঘলার মা বলছিল মেঘলা নাকি রোজ রাতে ফোন করে কান্নাকাটি করে যে বাচ্চার এই অসুস্থতার মধ্যেও তাকে একা হাতে সব রান্না করতে হয়। সত্যি মিথ্যা তোমরাই জানো বাপু, তবে আমরা প্রতিবেশী হিসেবে চাই না তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক। মিনতি দেবীর মুখে রং চট করে বদলে গেল। তিনি জীবনেও ভাবেননি মেঘলা এত বড় একটা চাল চালবে। প্রতিবেশীদের সামনে ওনার তৈরি করা আদর্শ শাশুড়ির ইমেজটা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। তিনি আমতা আমতা করে আকাশের দিকে তাকিয়ে বললেন, আকাশ তুই বিশ্বাস কর, এরা কি সব বলছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো শুধু থাক মা। মেঘলা এবার এগিয়ে এসে মাঝখানে দাঁড়ালো। আমি এখানে কাউকে ছোট করতে বা ঝগড়া করতে ডাকিনি। আকাশ, তুমি কাল ভাবছিলে আমি মাকে অবিশ্বাস করছি বা আক্রমণ করছি। আজ এই বড়দের সামনে আমি শুধু সত্যিটা পরিষ্কার করতে চেয়েছি। মা আড়ালে আমাকে একরকম বলেন, প্রতিবেশীদের কাছে নিজেকে দয়ালু দেখাতে অন্যরকম বলেন, আর আমার মায়ের নামে তোমার কাছে এসে সম্পূর্ণ উল্টো কথা বলেন। এই ত্রিমুখী নীতির কারণে অশান্তিটা আমার আর তোমার মধ্যে হচ্ছিল। আকাশ স্তব্ধ হয়ে বসে রইল। সে তার মায়ের মুখের দিকে তাকালো। মিনতি দেবীর চোখ দুটো তখন অপরাধীর মতো মাটির দিকে ঝুঁকে গেছে। ওনার সেই চেনা আত্মবিশ্বাস, সেই চেনা অহংকার যেন নিমেষের মধ্যে কর্পূরের মতো উড়ে গেছে। এতগুলো বাইরের মানুষের সামনে নিজের মুখোশটা এভাবে খুলে যাবে তা তিনি স্বপ্নেও ভাবেননি। মেঘলা আকাশের দিকে তাকিয়ে বলল, আকাশ, সংসারটা আমাদের দুজনের, সেখানে কোনো তৃতীয় ব্যক্তির মনস্তাত্ত্বিক খেলার জায়গা থাকা উচিত নয়। তিনি যিনি হন না কেন, আমি মাকে যথেষ্ট সম্মান করি এবং করব, কিন্তু আমার আত্মসম্মানকে এভাবে প্রতিদিন আড়ালে নিয়ে গিয়ে বলি দেওয়া আমার পক্ষে আর সম্ভব নয়। কল্যাণী দেবী এবার উঠে দাঁড়িয়ে বললেন, আমি আজই মেঘলার অনন্যাকে আমার সাথে নিয়ে যাচ্ছি আকাশ। জামাই হিসেবে তোমার ওপর আমার কোনো ক্ষোভ নেই, কিন্তু আমার মেয়ে এই বাড়িতে কোনো অন্যায় অত্যাচার সহ্য করতে আসেনি। তোমরা মা বেটায় মিলে ঠান্ডা মাথায় আলোচনা করো। মেঘলা যদি মনে করে এই বাড়িতে ও তার প্রাপ্য সম্মানটুকু পাবে, তবেই ও ফিরে আসবে। জোর করে আমি ওকে এই দম বন্ধ করা পরিবেশে রাখবো না। আকাশ কোনো প্রতিবাদ করতে পারলো না। তার চোখের সামনে যেন একটা পর্দা দপ করে সরে গেল। সে বুঝতে পারলো মায়ের এই অতিরিক্ত মিষ্টি ব্যবহারের আড়ালে আসলে কতটা সূক্ষ্ম রাজনীতি লুকিয়েছিল, যা সে এতদিন দেখতেই পায়নি। সন্ধ্যা নেমে এসেছে। মেঘলা তার ব্যাগ গুছিয়ে অনন্যাকে কোলে নিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। কল্যাণী দেবী আর প্রতিবেশীরা ইতিমধ্যে বাইরে চলে গেছেন। আকাশ মেঘলার সামনে এসে দাঁড়ালো। ওনার চোখে একটা অপরাধবোধের ছায়া। সে নিচু গলায় বলল, মেঘলা, আমি সত্যি বুঝতে পারিনি। আমাকে একটু সময় দাও, আমি সব ঠিক করে দেব। তুমি ফিরে আসবে তো? মেঘলা আকাশের চোখের দিকে তাকালো। সেই চোখে এবার আর ক্লান্তি ছিল না, ছিল এক নতুন আত্মবিশ্বাসের আলো। সে বলল, আমি তো চিরদিনের জন্য যাচ্ছি না আকাশ, কিন্তু আমি চাই তুমি আগে একজন পরিণত মানুষের মতো সত্যি আর মিথ্যের তফাৎটা করতে শেখো। মায়ের প্রতি ভালোবাসা থাকা ভালো, কিন্তু অন্ধত্ব নয়। তুমি যেদিন এই সত্যিটা মনে প্রাণে গ্রহণ করতে পারবে, সেদিন আমি নিজেই ফিরে আসব। কথাটা শেষ করে মেঘলা দরজার দিকে পা বাড়ালো। যাওয়ার আগে সে একবার মিনতি দেবীর ঘরের দিকে তাকালো। মিনতি দেবী তখন জানলার ধারে অন্ধকারের দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। ওনার হাতের মুঠোয় থাকা সংসারের চাবিটা আজ বড্ড ভারী আর অর্থহীন ঠেকছিল। মেঘলা একটা দীর্ঘশ্বাস ফেলে দরজা পেরিয়ে বাইরে বেরিয়ে এলো। বাইরের মুক্ত বাতাসটা আজ ওর গায়ে এসে লাগলো। লড়াইটা হয়তো এখনো শেষ হয়নি, কিন্তু মেঘলা আজ প্রমাণ করে দিয়েছে মুখোশের আড়ালে থাকা অন্যায়কে মুখ বুজে সহ্য না করে বুদ্ধির জোরেও নিজের অধিকার আর আত্মসম্মান ছিনিয়ে নেওয়া যায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।